ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। মন যেন এক অদ্ভুত ঘোরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ, যেন প্রকৃতি নিজেই ভালোবাসা চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে। সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে, শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারহা। ফারহাকে দেখতে জয়নাল আহমেদ শুধোই। ও, তাসফিন কোথায়? চারিদিকে দৃষ্টি বুলিয়ে ফারহা লক্ষ্য করলো সত্যি তাসফিন নেই। আরিফা আহমেদ একই টনে ব্যস্ত হয়ে বলেন, ফারা, জামা তাসফিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো আকারে বড় হয়ে গেল। সে যাবে? লোকটা যে পরিমাণে রূপ বদলায়, ফারহা কবে যেন প্রাণ হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচেই আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। এক পা সিঁড়ির দিকে এগোতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফা আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, ফারা, তুই কি যাবি? রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ফারহা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিনকে ভীষণ ভয় লাগে তার। লোকটা ভদ্র জাদ্রেল, জাদ্রেল নয়, অশুভ, ফাজিল, নির্লজ্জ, একটুও লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিয়ে এগোতে লাগলো ফারহা। ডান দিকে গিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশে আরও একটি ঘর রয়েছে, ওখানে থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেব। তার রুমের কাছে এসে পা জোড়া থামলো ফারহার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। আশেপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢোক গিলে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কপট খোলাই ছিল, ধাক্কা দিতেই খুলে গেল পুরোটা। ভেতরে নেই কেউ। ফারহার বুড়োদয় কুঁচকে এলো। খট করে শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়াল ছাড়া আর কিছুই নেই। সদ্য শাওয়ার নিয়ে এসে বোধ হয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুপটুপ করে পানির ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারহা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজরকাড়া। চোরা চোখে বারবার দেখছে তাকে ফারহা। কি চাই মিসেস শেখ? ওভাবে চোরের মতো না তাকিয়ে সোজাসুজি তাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই চলে, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। দু কদম পিছিয়ে গেল ফারহা। পিট পিট চোখ করে তাকালো তাসফিনের দিকে। আম্মু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করে তেড়ে এসে টেনে ধরে ফারহার হাতখানা। হকচকিয়ে গেল ফারহা। উফ মিসেস শেখ, আপনি এত নরম কেন? একদম তুলার মতো। হাত ধরতেই এমন হচ্ছে, জড়িয়ে ধরলে তো একেবারে। চুপ চুপ, নির্লজ্জ লেফটেন্যান্ট সাহেব। যান তাড়াতাড়ি খেতে, সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছি, আগে আপনাকে খাই, এরপর। বাকি কথাটা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বে নূপুর ডেকে ওঠে। ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসাথে দেখে মৃদু হাসলো নূপুর। ও ফারা, তুমি এসেছো? আমি আবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নেব সুখ। আজকে রাতে তুমি কাঁদবে, আর কান্নার কারণ হবে এই তাসফিন শেখ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। নূপুরের পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস, খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই বলে যায়নি ফারহাকে। আরিফা আহমেদের সাথে কথা হয়েছে, ওনাকে বলেছেন বিকেলের দিকে ঢাকা রওনা দেবে। বন্ধ গোডাউনের ভারী লোহার দরজাটা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখলো তাসফিন শেখ। বাইরের ঝাঁঝালো বাতাস পেছনে ফেলে সে এক নিঃশব্দ জগতে প্রবেশ করলো, যেখানে সময় থমকে আছে আর আলো যেন ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরনো কাঠ, মরিচিকারা, লোহার শেপ আর বাতাসে ভেসে থাকা ধুলোর গন্ধ, সবকিছু মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল গোটা পরিবেশে। তার অপেক্ষায় ঠিক সামনের কর্ণকিত দেওয়ালের ছায়ার সাথে দাঁড়িয়েছিল নেহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকে এই রাতটা শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড়, যেখানে নতুন গল্প মোড় নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূরে এসে। দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে, অজস্র না বলা কথাই। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে। গলা থেকে নিষ্কৃত হলো নিচু স্বরে একটাই শব্দ, তুই এলি শেষমেশ। ওই জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকম বাক্য ব্যয় না করে ভেতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখে জল শুক্ত হয়ে আসে তার। রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় নিহালকে ওকে জাগাতে বলল। পাশে থাকা পানির বোতল তুলে সজোরে পানি ঝাপটা দিল মুখের ওপর।
ছুঁড়ে ফেলল নেহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? হুশ, সাইলেন্স। ফাঁকা ঢোক গেল সাইফুল। ফাঁসে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনে রাখা চেয়ারে বসলো, দাঁতে দাঁত পিষে ফিসফিসিয়ে বলল। তুই কেন এমন করলি সাইফুল? থরথরিয়ে কাঁপছে সাইফুল, প্রাণ পাখিটা যায় যায় অবস্থা তার। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আছে তাসফিনের। সাইফুলের প্রতি রাগটা থরথর করে বেড়ে চলেছে। কি করেছিস জানিস না সাইফুল তুই? দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে, ভুল করছো। ভুলে যাচ্ছ নুপুরের কথা। কথার পিঠে থামিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন। জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের দ্বারের কাছে আসতে দেব? তোকে তো আমি... আকস্মাৎ হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণে ভেতরে থাকা সব ভয়টার উবে গেল মুহূর্তের মধ্যে। তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। হাসির শব্দ পুরো গোডাউনের ভেতর ছড়িয়ে পড়েছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে। আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নুপুরের কাছে যাওয়ার থেকে আটকাতে পারবি তো? হাত জোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। পাশে থাকা নিয়াল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে। যেখানে নিজের বউয়ের কাছে যাওয়ার থেকে আটকাতে পারিসনি, এখানে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকানোর তুই কে? বুকের ভেতর কেঁপে উঠল তাসফিনের। থমকে দাঁড়ায় সে, কলার চেপে ধরে ধীরে ধীরে। কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো সাইফুল। তাসফিনের ভঙ্গিতে হাসছে সাইফুল। ফোনে ভিডিও আছে, দেখ। যা তাসফিন, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামচে ধরছে সে। নিহালের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল। ফোন কই ওর? ফোন দে নিহাল। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল নিহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে পেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারহা। চুপচাপ শুয়ে নেই সে, এদিক সেদিক করছে মাঝে মাঝে। নড়াচড়ার কারণে শাড়ির অনেকাংশ সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সব কিছুই খোলামেলা। স্তম্ভিত হয়ে গেছে তাসফিন। ফারহা তাকে বলেছিল সে ফিল করতে পারছে এখানে কেউ একজন দেখেছিল তাকে। সে বারবার বলেছিল রুমে কেউ একজন ছিল। ফোনটা শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটিবার যদি ফারহাকে বিশ্বাস করত। তাসছিলের সেই হাসি আবারও কানে এলো তাসফিনের। ভাই, তোর বউ এত হট, কি বলবো। জাস্ট ফিদা হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে সাথে তো সৌন্দর্য ওর উপর ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেও ওর সাথে। জানোয়ারের বাচ্চা। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল নেহাল তাকে। তোর তো বউ নেই, না হলে তোর বউকেও আদর করতাম নিহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নেহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতে আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল, কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। চোখ উঠিয়ে তাকালো সাইফুল। নিহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কি হতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে, তুই ওর ছোট ভাই তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়া চলে যায় আর তার জায়গা নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুল নয় সত্যি। এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলেছিল। তাসফিন আবারও বলতে শুরু করলো। মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোকা দেওয়ার জন্য। এমনকি ওই যে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা আসলো সাইফুল নামক ছদ্মবেশী সাইমন। আরে বাহ, সব তো দেখি জানিস। হাতে নেওয়া ছুরি নিয়ে কবজি কেটে দিল তাসফিন। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সাইফুল। শালা তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করব, এরপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস, আমার বোনের সাথে এত বড় ধোকাবাজি করিস কুত্তার বাচ্চা। কথাটা বলেই ধারালো লম্বা ছুরিটাই তুলে নিল তাসফিন। হ্যালো। নেহালের ফোন পেয়ে প্রথমে চমকালো, কিন্তু সব শেষ শুনে আটকে উঠল সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ? কি বলছিস তুই? মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে সুদায় আরিয়ান। নিহাল তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে কৃষ্ণপুরে গুলি করা হয়, ওটা আর কেউ নয়, সৌহার্দ্য করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমন, মানে যাকে আমরা সাইফুল হিসেবে চিনি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যর সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পেছনে আজকে তার জায়গা। হৃদয় কুঞ্চিত করে নিল আরিয়ান।
এখন কোথায় সাইমন? বাঁকা হাসলো নিহাল রহস্যময় কণ্ঠে বলে। ওর অবস্থা তাসফিন এমন করেছে, সে বারবার মরবে, পদে পদে মরবে। আরিয়ানের নুপুরের কথা ভাবতেই বুকটা ধক করে উঠল। কিন্তু নেহাল, আমাদের নূপুরের কি হবে? নুপুরের কথা মাথায় আসাতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে নিহালের। সে সত্যিই জানে না এসব কিছু জানার পর তার ঠিক কী অবস্থা হবে। আমি সত্যি জানি না আরিয়ান, কি করে বলবো সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেললো। উকি দিয়ে দেখলো স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিক ওদিক করছে। নেহাল, তুই আমাকে আপডেট দিতে ভুলিস না। আখিরকার আমিও জানতে চাই শেষমেশ মাস্টারমাইন্ড কি হয়। ওকে। পৃথার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্য এই জ্বরের কারণ নিহাল আর তার ষোড়শাসী সুবর্ণা। এই যে রাত বিরাতে অবাক করে দিয়ে বলেছে পৃথার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্রই একটা ভালো ছেলে খুঁজে মেয়েটাকে বিয়ে দিবে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মেয়েটা। বার কয়েক কল করছে অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরের গা পুড়ে যাচ্ছে তার। জানালার কাছে বসে বসে গুনগুন করে পৃথা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল চোটে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথা জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকা বাড়িটির ভেতরে দাঁড়িয়ে ফারহার বুকের ভেতরে কজনা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করে পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছায় তখন মনে হয়েছিল নিঃসঙ্গতা আর হবে না, কিন্তু বাস্তবতার দিক উল্টো। নিহাল কথা দিয়েছিল বিকেলের মধ্যে তাসফিন থাকবে সবার আগে, অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে, দরজার সামনে পড়ে আছে শুকনো পাতাগুলো স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশে ঘন নীরবতা, বাতাসও যেন স্তব্ধ, দেওয়ালের গায়ে ছাপা ফেলে দিয়েছে নিঃসঙ্গতা। সবকিছুই কেমন ঘুটঘুটে অন্ধকারের ছায়ায় আসন্ন। জানালার কাছে পড়া ম্লান চাঁদের আলোয় ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃসঙ্গ আতঙ্কের কোষ। ডয়ারে হাতড়াতে ফারহা অবশেষে মোমবাতিটা খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতিতে আলো জ্বালালো সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটি জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেওয়ালের ঘড়িটা দেখলো, রাত 12:30 সুই সুই। বাড়ির সদস্যরা নেই, কেউ নেই, তাও জানে না ফারহা। নূপুর ঝুমুরকে সঙ্গে আনেনি নিহাল, ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটি ধাপে পা ফেলার সময় ফারহার মনে হচ্ছে কিছু হবে। অন্ধকারে মোমবাতির কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎই বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো। মনে হলো যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরবার আগে কোমরের চারপাশে জড়িয়ে এলো দুই বাহু। ফারহা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা, ভুল হওয়ার কোনো উপায় নেই। ভেজা শরীরের গন্ধ মিশে যেতে লাগলো বাতাসে। তার শরীরের তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারহার গভীরে। কাঁপতে কাঁপতে ফিসফিস করে সে বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিনের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে, জ্বলন্ত এক ধরনের উষ্ণতা। শব্দহীন অথচ প্রচল উপস্থিতি দিয়ে সে মিশে যাচ্ছে ফারহার অস্তিত্বে। ফারহার দুটি হাত অবিচ্ছিন্ন নড়েচড়ে উঠলেও তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমু রেখে সে বলে ওঠে কাঁপা কণ্ঠে, কাঁদাতে এসেছি আজ নিজের মতো করে। ফারহা চোখ বুজে আসে, শরীর থরথর করে কেঁপে ওঠে। ছেড়ে দিন। আই এম সরি সু, আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারহা বুঝলো না তাসফিনের কথার অর্থ। আলো ও অন্ধকারের মাঝে তৈরি এক অন্য রকমের আবহে তাসফিন হঠাৎই ছোট্ট একটি মৃদন কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল। যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চায় সে, চক্ষু সীমা পেরিয়ে শুয়ে দিতে চায় শুধু অনুভব দিয়ে। ফারহা তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবসতার মধ্যে। তার হালকা শরীরকে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের উপর। সেখানে রাতের নিস্তব্ধতা প্রতিধ্বনিত তোলে প্রতিটি নিঃশ্বাসে। তারপর মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতের গিট খুলে দিল তাসফিন ধীরে স্থির হাতে। যেন কোনো প্রাচীন কিছুর খোলস খুলছে সে। বুকের ভেতর ধুকপুক করছে রমণীর। সফেদ রাঙা শার্টটা খুলে পরিয়ে দেয় ফারহার বদনে, যেন তার সমস্ত অস্থিরতা ঢেকে দিচ্ছে তারই পরিধানে। প্রণয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শে বুনে যায় এক অপার্থিক বন্ধন। তবু অবাধ্য ছোঁয়ায় ফারহার ভেতর কেঁপে ওঠে সমস্ত অনুভব।
কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায়, শব্দ ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে সেই মিজুন কাপড় সরিয়ে তাসফিন এবার ফারহার দুটি নরম হাত জড়িয়ে বাঁধলো হালকা, কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারহা, চোখে বিস্ময়, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ। তাসফিন কানে কানে ফিসফিস করে মাদকতা কণ্ঠ মিশানো স্বরে বলল, শুধু একটু কাঁদবে, আর কিছুই না। তার বুকের বাঁ পাশের হৃদস্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার ক্ষুদ্রের ময় ছুটে চলেছে অস্তিত্বের সবটুকু নিয়ে। শীর্ণ বদন খালি কোণে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতায় একাকার করে দিল ফারহাকে। সেই উষ্ণতা স্পর্শ করলো তার হাড় গোড় পেরিয়ে আত্মার গহরে। এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিঃশব্দ কোনো স্বর্ণস্থল। ফারহাকে শুইয়ে দিল মখমলি চাদরের ওপর। শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারে চাপা পড়ে গেল ফারহার শীর্ণ কোমল শরীর দুটি বিপরীত সত্তা, কিন্তু একটি স্পন্দনে বাধা। তার চোখ ধীরে ধীরে বুজে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়াই, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, আবার সমুদ্রের মতোই প্রশান্ত। ফারহা বুঝে যায় কিছু অনুভবে ব্যাখ্যা নেই, কিছু মুহূর্ত ভাষার বাহিরে। তাসফিন তখন ফিসফিস করে বলে ওঠে, লেট মি ব্রেক ইউ অনলি টু হোল্ড ইউ ক্লোজার। ইউ আর মাইন, ইন লাইট, ইন ডার্কনেস, ইন এভরি ব্রেথ। এতক্ষণ ফারহা লক্ষ্য করেছে তাসফিনের হাতে লালচে তরল পদার্থ। রক্ত? জান প্লিজ, ওয়ান্স মোর। আর এটা আমার রক্ত, রক্তে রঞ্জিত করব তোমায়, মিসেস শেখ। অস্থির হয়ে ওঠে ফারহা। অস্থির ফারহাকে আরো অস্থির করে তোলে তাসফিন। নিজের অতি নিকটে, সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুর নেমে এসেছে শহরের ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপর থেকে সূর্য গলিত সোনার মতো ঝরে পড়ছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ, বাতাসের স্পর্শ পর্যন্ত কুঁকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়ে ঝুমুর আর নবীন দুজনে পথে প্রতিক্রম। পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতাও। এই দুপুরের সময়ও যেন ঘুমিয়ে পড়েছে, ঘড়ির কাঁটা চলছে। শোনো নবীন, আমাদের সামনে মাসের লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকেই আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনলো, কিয়ৎ সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকালে বলতেছি। ভাবলে কিন্তু চলবে না, আম্মু আজকে দুপুরেই ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছে নবীন। এই তো শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছেন দুদিনের জন্য, আজকে ফিরে আসবে, ঝুমুরকে যেতেই হবে। নবীন অমত করল না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে এটাই তার জন্য যথেষ্ট, আর কি লাগে। এখন তাকে পড়াশোনায় সুবিধা করে দেওয়া উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনও ঘুম থেকে উঠতে পারেনি ফারহা। মূলত ফারহাকে উঠতে দেওয়া হয়নি। দু হাতে জাপটে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিট পিট করে তাকালো ফারহা। লোকটাকে যতবার দেখছে ততই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না তার উন্মাদনা। সবকিছু অন্তরাত্মা কাঁপিয়ে তোলে ফারহার। দৃষ্টি সরিয়ে জানলার দিক ফেললো সে। সূর্য এখন মাথার উপর, অথচ তারা এখনো ঘুমোচ্ছে। সে না হয় ঘুমোচ্ছে, কিন্তু ফারহা তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না। শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারহার কথা। উল্টে হাতের বাঁধন দৃঢ় হলো তার, খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্পষ্ট স্বরে গোঙাতে লাগলো ফারহা। প্রাণ পাখিটা যাই যাই অবস্থা। শুনুন না প্লিজ, এবার তো উঠুন। আর কিছু সময়। জড়ানো কণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারহার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটুও ছাড় দেয়নি। রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমাতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। না, আর একটু ঘুমাই। না, ওয়াশরুমে যাব তো। এইবারে মুখ তুলে তাকালো তাসফিন। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। ফারহা পিট পিট করে দেখলো প্রণয় পুরুষকে, পরপর নাক ডুবিয়ে দিল গলায়। লম্বা নিঃশ্বাস টেনে কিয়ৎ সময় একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে ফারহা। চট করে পাশের টাওয়াল তুলে কোমরে জড়িয়ে নিল তাসফিন। উঠে দু হাতে পাজা কোলে তুলে নিল তার তুলে ফুটফুটে বউটাকে। পরনে সাফেদ রঙা শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারহার লজ্জক বদনে লেপ্টেছিল। আমি পারবো যেতে।
পারবে না সুখ? ওয়াশরুমের দরজার সামনে আস্তে করে ফারহাকে নামিয়ে দিল তাসফিন। তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারহা। এক টুকরো সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেছে ফারহা, খুব কাছ থেকে, আদরে আদরে ভাব। উন্মাদনায় তার অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনেছে ফারহা। দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারহা। এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন। ওষ্ঠপটে খেলে চলেছে দুষ্টু হাসি, যে হাসিটুকু শুধু ঘড়ির কাঁটা টিক টিক করে শব্দ করে এগিয়ে চলেছে। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারহা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতিমধ্যে অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন। সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পর চমক পাচ্ছে ফারহা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি নেই ফারহা। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসুন মিসেস শেখ। লাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো। কাছাকাছি আসতে আরও একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো তাসফিন। চেয়ারের বদলে নিজের কোলেই টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। থমকালো চমকালো বটে ফারহা। পৃথা খুব অসুস্থ। নেহাল সকাল সকাল তাকে দেখতেই গিয়েছে। বাড়িতে কেউ নেই। তার চাচা চাচি সেই ছেলেটাকেই দেখতে গিয়েছে যার সাথে পৃথার বিয়ে ঠিক করেছে। ঘরে ঢুকেই দেখলো বসার ঘরে এলোমেলোভাবে বসে আছে পৃথা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজায় কড়া নাড়তে হকচকিয়ে উঠে বসলো পৃথা। চোখের সামনে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি এখানে? নিহাল উপর নিচে মাথা দোলায়। জ্বর দগ্ন শরীরে উঠে দাঁড়ালো পৃথা। চওড়া হিসেবে বলে, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নেহাল। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে বলল, চোখে মুখে এমন অবস্থা কেন? শুনলাম জ্বর এসেছে। নেহালের কথায় ভড়কালো পৃথা। শুকনো ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে বড় আবদার করে বলল, আমার একটা আবদার আছে, রাখবেন? ভ্রু বাঁকালো নিহাল সন্ধিয়ান কণ্ঠে শুধোই। কি আবদার? পৃথা নিজেদের মধ্যে দ্রুত ঘুষিয়ে সাহস করে হাতটা ধরে নিহালের অশ্রুসিদ্ধ নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনি ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। আমার ভীষণ দমবন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইব না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কর্ণগোচরে বাক্যগুলো স্পর্শ করা মাত্র সিটকে দূরে সরে এলো নেহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না। নেহাল আশ্চর্য হচ্ছে। শরীর কাঁপছে তার প্রচণ্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা। আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিঁধে পৃথার, কিন্তু নিহাল তা দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকেই। ফ্লোরে বসে হো হো শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? গাড়ি চলছে আপন গতিতে অবিরাম, আকুলতায় ভরে। পথের ধারে জমে থাকা ধুলোবালি ঢাকা ঘূর্ণয়মান বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতিমাখা রেখা। জীবনের মতো এই চলার মাঝে কোথাও কোনো থেমে থাকার নাম নেই। আকাশে সূর্য যেন এক নীরব সাথী। তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়েছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আটটা পাখির ডাক, আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে। কোথাও যাওয়া হচ্ছে জানা নেই ফারহার। এই তো সকালের খাওয়া শেষ হতে না হতে তাকে নিয়ে বেরিয়ে পড়ছে তাসফিন। বলছে না কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। তাসফিনের প্রতি উত্তর শুনে ঘাবড়ে গেল ফারহা। একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন করেন কেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানে চুপসে গেল ফারহার। মিনমিনিয়ে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? বুড়োদয় কুঁচকে তাকালো তাসফিন প্রশ্নবিদ্ধ চোখে শুধাই। কেমন করি? প্রতি উত্তরে কিছু বলল না ফারহা। চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতেই এই সফরটাকে একটু উপভোগ করাই তো যায়। জানালার কাছ নামিয়ে দিল ফারহা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পেছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করাতেই খালি বলে এমন করি, কিছু করলে তো রক্ষা থাকবে না।
কথাটা বলে চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারহা। খুব বেফাস কথা বলে দুষ্টু কমান্ডার তার। সাইফুল বেঁচে নেই খবরটা ইতিমধ্যে শেখ বাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তম্ভিত হয়ে বসে আছে নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিয়াল এসেছে কিয়ৎ সময় পরে। তাসফিন নিজেই বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপরই যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তো তার। নিজের স্বামীকে নিজের হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এসব করেছে তাসিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবিনা শেখের। নিয়াল একে একে সবটা বলল, কিভাবে সাইফুল সুহাদের সাহায্যে অস্ত্রোপচার করছে এতগুলা বছর ধরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবিনা শেখের। নিয়াল একে একে সবটা বলল, কিভাবে সাইফুল সুহাদের সাহায্যে অস্ত্রোপচার করছে এতগুলা বছর ধরে। শুধু এসব নয়, আরো অনেক খারাপ কর্মকাণ্ডের সাথে যুক্ত সে। এবং কি সে ফারহার সাথে ঠিক কি করেছে কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চট জলদি উঠে ছুটে গেল নিজ কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানবকে, যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে উঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নেহাল। রুবিনা শেখ, রেজওয়ান শেখ উপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। আপনারা যাবেন না কেউ, কানতে দিন ওকে, বুক ভার হয়ে আছে। একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভিতরে কষ্টগুলো বেরিয়ে আসবে। আমার মেয়েটার সাথে এমন না হলেও পারতো। হো হো করে কেঁদে উঠলেন রুবিনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রেজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাহিরে। অবস্থা খুব একটা ভালো নয়। বাইরের ঝড় কিছু নয় নূপুরের মনের ঝড়ের থেকে। ছোট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে সাথে নিজের চোখের পানিটা পড়ছে টুপটাপ করে। ঠক ঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজাটা খুলে দিল। আঙ্কেল। নেহালকে দেখে কোলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসলো নেহাল। পেটে সুড়সুড়ি দিয়ে মাহিরকে হাসাতে হাসাতে অস্থির করে তুলল। আম্মু কোথায়? ভিতরে আসছে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে। আমাকে বলছেও না কেন কান্না করছে, আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নেহালের। ছেলেটা নিষ্পাপ, ছোট্ট একটা বাচ্চা। তার তো কোনো দোষ ছিল না, তবে কেন এমন হলো কোনো কিছুই জানা নেই তার। মাহির, নিচে নানু আছে, ওনার কাছে যাও। উনি কিন্তু তোমার জন্য দই এনেছেন। দইয়ের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মাহিরের। হস্তবেগে ছুটে যায় নিচের দিকে। মলিন হাসে নেহাল। ভেতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল ক্ষীণ দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। নূপুর? হক চোখিয়ে গেল নূপুর। ফিরে তাকালো তরিতে। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেললো নেহাল। জানো, জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত আসে যখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে, কিন্তু তারপরেও সেই কঠিন মুহূর্তে আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো, তাই হয়তো ওর জন্য। না, বাসি না ভালো। আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন অমন না হয়। চোখে হাসা নেহাল নূপুরের পাশে ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনো ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ, এতটা খারাপ, এতটা নীচ। কখনোই ভাবিনি। ফারা আমাদের সবার খুব আদরের। আমি কখনোই ভাবিনি নরপিশাচ ওর দিকে এভাবে খারাপ নজর দিবে। চুপ যাও, কথা বলো না নূপুর। সবটা ভুলে যাও। ভুলে যাও সেই শয়তানকে। ওইরকম কেউ তোমার জীবনে ছিল, তাও ভুলে যাও। ফিরে তাকালো নূপুর। মুচকি হেসে বলল, ভুলে গেছি সেই কখন। কষ্ট হচ্ছে খুব? না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। আকস্মিক সে নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আপনি আমার জন্য এখনো একা রয়ে গেছেন, তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে রইল নেহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবে, হ্যাঁ আমি আজকেও তোমাকে ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেদিন পায়ে ঠেলে দিয়েছিল। আজ বড় আফসোস হচ্ছে তার। তবে সে কখনোই চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নিহালের জীবনে আসুক। আসবে কি বলছে? এসে গেছে পৃথা। মেয়েটাকে দেখছে নূপুর। নেহালকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নেহাল সে কেন ভালোবাসে না? ধ্যাত কি বোকা নূপুর। সেই তো কাটা হয়ে আছে নেহালের জীবনে। অনেকের কি অবস্থা?
আরিয়ান ফোন করেছে তাসফিনকে। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে। সে ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটাও জানেন নিহাল আরিয়ান সবটা সামলে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল। নূপুরের অবস্থা এখন ঠিক আছে, নেহাল সবটা সামলা নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেল তাসফিন। আমি খুব শীঘ্রই ফিরবো, ততদিন তোরা ওদের খেয়াল রাখ প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলে ওঠে। তুই চিন্তা করিস না, আমরা আছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমেছে সারাদিন ধরে। পাহাড়ের গায়ে যেন মেঘ শুয়ে থাকা এক অলস দুপুরে। দিগন্ত জোড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াটে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আবছা হয়ে আসে বৃষ্টির পর্দায়। ঝর্ণাধারার শব্দ মিশে গেছে দূরের কোনো পাহাড়ি নদীর কলকল ধ্বনিতে। প্রকৃতি যেন আজ গভীর প্রেমে মগ্ন। সিমসাম কাঠের তৈরি ছোট এক রিসর্টে উঠেছে তাসফিন শেখ ও ফারহা। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সেই রিসর্টে যেন প্রকৃতির বুকের এক নিঃশব্দ আশ্রয়। জানালার কাছের ওপাশে টুকটাক বৃষ্টির ছোঁয়া, আর ভেতরে উষ্ণ চা আর নিঃশব্দ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত। চারিদিকে পাখির ডাক থেমে গেছে, কেবল ঝরা পাতার শব্দ, আর দূরে কোথাও হারমোনিয়ামের মতো বেজে ওঠা বাতাসের গুঞ্জন। অবাক নেত্রে পল্লব ঝাপটায় ফারহা। কি সুন্দর চারিদিকটা। কি সুন্দর জায়গা লেফটেন্যান্ট সাহেব। পছন্দ হয়েছে? খুব। মৃদু স্বরে হাসলো তাসফিন। ছোট কাঠের চেয়ারে এসে বসলো ফারহা। এই যে বসেছে, এখন আর নড়বে না সে। এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্য মিস করতে চায় না কোনোভাবেই। সাপের মতো গলা পেঁচিয়ে পেছন থেকে ধরেছে তাসফিন তাকে। হকচকিয়ে গেল ফারহা। শুকনো ডোক গিলে সে। কানের লতিতে আঙ্গুল ছুঁয়ে নিশাতুর কণ্ঠে বলে ওঠে তাসফিন। এখানে তোমাকে নিয়ে আসার কারণ অন্য কিছু মিসেস শেখ। এখানে আমার ভিন্ন রূপটা দেখবে তুমি। আমি যে ভীষণ বাজে, তোমার ধারণার থেকেও বেশি। ভয়ে মৃদু কেঁপে উঠল ফারহার অন্তপুট। দুহাতে চট করে তাকে কোলে তুলে নিল তাসফিন। ভারসাম্য বজায় রাখতে পা দিয়ে আঁকড়ে ধরে ফারহা তাসফিনকে। ভয়ে আড়ষ্ট হলো সে। এখনই যদি পড়ে যেত। কি করছেন এসব? করিনি, করব। তাসফিনের লাগামহীন কথায় নিঃশ্বাস আটকে আসছে ফারহার। দেখুন, ছাড়ুন আমায়। আমার ভীষণ ভয় করছে আপনাকে। ভয় পাওয়া ভালো মিসেস শেখ। কথাটি বলে ভেতরের দিকে পা বাড়ায় তাসফিন। ফারহা অস্থির কণ্ঠে বলে। কেউ দেখে ফেলবে, খারাপ বলবে, দয়া করে ছাড়ুন। কেউ দেখবে না, এখানে কেউ নেই। এই পুরো রিসর্ট আমি একা বুক করছি। চমকে তাকালো ফারহা। রিসর্টটা খুব একটা বড় না, তবে তাসফিন একাই বুক করেছে শুনে বেশ অবাক হয়েছে সে। প্লিজ ছাড়ুন, আমি বাইরে বৃষ্টি দেখব। তাসফিন ঘোর লাগে কণ্ঠে বলে ওঠে। হেই, আগে আমাকে দেখো। আমি তোমাকে দেখে তৃষ্ণা মেটাই। আই এম গোয়িং টু টেক অল অফ ইউ টু নাইট, এভরি ইঞ্চ মাই লাভ। ফারহা ছটফট করে কাঁপতে কাঁপতে বলল। না প্লিজ। তাসফিন মুস্কি হাসে। ইয়েস আই অ্যাম। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার, কিন্তু তাসফিন থামে না। এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। ফাঁকা ঢোক গিলে ফারহা। খুব ভয় করছে লোকটাকে। কি হবে এখন? সেদিন তো এরকম করেননি, এখন এমন করছেন কেন? ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তাসফিন। মাদকতা মেশানো কণ্ঠে বলে। তোমার ফার্স্ট টাইম ছিল তাই জেন্টেলম্যান ছিলাম, বাট নাও দ্য জেন্টেলম্যান ইজ গন অ্যান্ড দ্য ফায়ার হ্যাজ জাস্ট বিগান।